পাকিস্তানের সাথে প্রথমবারের মতো টেস্ট জয়, সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়। দুর্দান্ত একটা সপ্তাহ কাটালো দেশের ক্রীড়াঙ্গন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে। প্রতি শুক্রবার রাত 10টা মানে খেলার আড্ডা অনুষ্ঠানটি নিবেদন করছে ফরচুন শু। সাথে আছি আমি সারা মাহবুব। আজকের আড্ডায় আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের খেলার আড্ডায় যুক্ত হওয়ার জন্য। যেমনটা বলছিলাম ইশতিয়াক ভাই, আমাদের একটা দুর্দান্ত সপ্তাহ গেল। বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের সাথে টেস্ট জয় করলো এবং সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কেমন লাগলো? বাংলাদেশি হিসেবে কতটা গর্বের আসলে আমাদের এই সপ্তাহটা ছিল? না, নিশ্চয়ই এই ধরনের অ্যাচিভমেন্ট সবসময় একটা গর্বের ব্যাপার দেশের জন্য। যারা খেলছে তারা দেশের জন্য সুনাম অর্জন করছে এবং আমাদের মর্যাদা অনেক বাড়ছে। এবং আমার মনে হয় যে এত কিছুর পরে এটা একটা, আমার মনে হয় অনেকটা একটা রিলিফ ছিল। আমরা অনেক বিশাল একটা পাওয়া, আমার মনে হয় সময়টা যে গিয়েছে একটা খুব মানসিকভাবে আমরা চাপে ছিলাম। দেশের ক্রীড়াঙ্গন হোক কিংবা রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে, সেকেন্ডারি আপনার কাছেও জিজ্ঞেস করব, মানে কতটুকুন রিলিফ অফ ব্রেথটা আসলে আমাদের এই প্রয়োজনটা ছিল কিনা? এই জয়গুলো দিয়ে কি আমরা সেই উপহারটা পেলাম নাকি? দেখুন, মারাত্মক রিলিফ। একটা জায়গা থেকে অন্তত কথা বলার কিছু জায়গা পেলাম আমরা। পুরো সমাজ যেখানে, পুরো দেশ যেখানে একটা পলিটিক্যাল এবং গুম, হত্যা, খুন, গুমোট একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের একটু হলো, সাময়িক হলো মানে রিলিফ দিয়েছে। এই রিলিফটা কেমন ধরনের আপনার? বিশেষ করে প্রথমে আমরা টেস্ট জিতলাম রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট বলবো বাংলাদেশের ক্রিকেটে। তো এই জয়ের পরপরই যে নেপালের বিপক্ষে, নেপালের মাটিতে আমরা যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হব, সেটা কিন্তু আমরা আসলে এবং এত অসাধারণ ভাবে খেলেছিলেন। অসাধারণ। জি, সেমিফাইনাল থেকে ফাইনাল, ভারতকে প্রথমে তারা সেমিফাইনালে হারিয়ে দিল। এক্স্যাক্টলি, ভারতকে যেটা হারিয়েছে ওই ম্যাচটা আমরা তো অনলাইনে দেখছিলাম যে সফটওয়্যার মাধ্যমে, যে অনলাইনে ভারতকে হারালো। যখন ভারতকে হারালো তখনই মনে হয়েছিল যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। কেন চ্যাম্পিয়ন হতে পারি? কারণ যখনই আপনার ভারতের মতো একটা প্রতিপক্ষকে এই যে একটা হার্ডল, এই হার্ডলটা যখন ওভারকাম করেন, কনফিডেন্সটা অনেক হাই হয়ে যায়। আর নেপাল আমার কাছে কেন যেন মনে হয় আমাদের জন্য পয়া ভেনু। ওখানে লাস্ট ইয়ারে কিন্তু আমাদের মেয়েরা কিন্তু সাফ চ্যাম্পিয়ন হয়ে ওখান থেকে ফিরে এসেছিল প্রথমবারের মতো, এবং এই যে 20 চ্যাম্পিয়ন হলো, এটাও কিন্তু একটা প্রথম। তো এই যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টগুলো আসলে আমাদেরকে একটা স্বস্তির জায়গায় নিয়ে গেছে। আশা করব বাংলাদেশের ফুটবল যে ধারাটা এই এনে দিল, এই ধারার প্রেক্ষাপটে আসলে আমরা প্রায় সবগুলো জায়গাতেই চ্যাম্পিয়ন জাতীয় দলের। না বললেই নয়, এটা যে নতুন বাংলাদেশ যেটা আমরা দেখছি, এটা কিন্তু এই তরুণদের জন্যই কিন্তু এই নতুন একটা বাংলাদেশের আমাদের যে নতুন অর্জন, যে রিলিফ বলতে যেটা বলতে সত্যিকারের রিলিফ হচ্ছে, কিন্তু তরুণরাই কিন্তু আমাদেরকে এনে দিয়েছে, উপহার দিয়েছে। এবং সেটা ধারাবাহিকতায় আমার মনে হয় যে এই দুইটা অর্জন যেটা, সেটা তো এই তরুণদের জন্যই। তো আমার মনে হয় ইট কুডন্ট হ্যাভ বিন বেটার। আমরা আসলে ক্রীড়া প্রেমী হিসেবে যতটুকু না এটাকে উপভোগ করেছি, আমাদের সাথে যুক্ত হবেন সাফ অনূর্ধ্ব-20 দলের আমাদের খেলোয়াড় যিনি আসলে আমাদেরকে এই উপহারটা দিয়েছেন। আমরা যুক্ত হব, দুজন আছেন, একজন আছেন পিয়াস আহমেদ নোভা এবং আছেন আমাদের রুস্তম ইসলাম দুখু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিবিসির খেলার আড্ডায়। প্রথমেই অভিনন্দন এবং অভিনন্দন। শুরুতে আমি নোভার কাছে যেতে চাই। গোলটা করার পরে আসলে কেমন অনুভূত হচ্ছিল? যে শেষ গোলটা দেওয়ার পরে তো পুরোপুরি একদম শিরোপা জয়ের একটা অনুভূতি চলে আসছিল। কেমন লাগছিল সেই মুহূর্তটা? আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা খেলছি, ওভারঅল ভালো খেলছি সবাই মিলে। আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই ভালো খেলে ম্যাচটা উইন করার। তো যখন আমি গোলটা করছি একদম শেষ মোমেন্টে, তখন হচ্ছে আর কয়েক সেকেন্ড খেলা বাকি ছিল, তখন আমি ওই গোলটা তখন করছি। তো গোলটা করার পরে আমার অনুভূতি খুব ভালো ছিল। আর আমরা 2022 সালে সাফ ইন্ডিয়ার সাথে হারছিলাম। তো আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা এবার 2024 সালে নেপালের মাটিতে আমরা একটা সাফ চ্যাম্পিয়ন হব। তো ইনশাল্লাহ আমরা সেই চ্যাম্পিয়নটা হতে পারছি এবং গোলটা করে আমার খুব ভালো লাগছে।
অনেক অনেক ধন্যবাদ। দুঃখু মিয়া, আপনার কাছে যে জানতে চাইবো, নেপাল কিন্তু শুরুর দিকে খুব আক্রমণাত্মক ফুটবলটা আসলে খেলছিল। আমি যতদূর জানি আপনি রাইট ব্যাকটা আসলে দেখভাল করেন পুরো মাঠের। ওই সময়টাতে আসলে মেন্টাল ভাবে কি কাজ করছিল নেপাল স্বাগতিক দল, পুরো অডিয়েন্সের একটা সাপোর্ট আছে, তাদের হোম গ্রাউন্ড, তখন আসলে মানসিকভাবে কি চলছিল? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি হচ্ছে নেপাল হচ্ছে হোস্ট টিম, তো ওই হিসাবে আমরা তাদেরকে সেইভাবেই নিয়েছিলাম। তো ওরা যেহেতু হোস্ট হিসাবে অ্যাডভান্টেজ পাচ্ছিল আপনার দর্শকের দিক দিয়ে বলেন, মাঠের দিক দিয়ে বলেন, জি এমনকি আপনি খেলা অবশ্যই দেখছেন মনে হয়, আপনার জি। রেফারির দিক দিয়েও কিন্তু ওরা অনেকটা অ্যাডভান্টেজ অনেকটা পাইছে আর কি। অ্যাডভান্টেজ পেয়েছে, জি। হ্যাঁ, তো আমরা ওর মধ্যে থেকে, যেহেতু আমার পজিশনটা ছিল রাইট ব্যাক, এজ এ রাইট ব্যাক হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল, আমাকে কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল, যেহেতু আমার সাইড দিকে দিয়ে নেপালি হচ্ছে নাম্বার 7 খেলতেছিল, ও অ্যাকচুয়ালি এক্সিলেন্ট প্লেয়ার আর কি, জি জি ও জি খুবই ভালো প্লেয়ার ছিল। তো আমার দায়িত্ব এটুকুই ছিল যাতে ও কোনোভাবে ইনসাইড বা আউটসাইড ঢুকতে না পারে বা ক্রস করতে না পারে, আহ, এই দিকটা যাতে আমাকে খেয়াল রাখতে হয়। এর পাশাপাশি যাতে আমি টিমের ডিফেন্স লাইনটা কিভাবে মেনটেন করতে হবে, এবং মিডফিল্ডের সঙ্গে আমার ডিফেন্স লাইনের কতটুকু দূরত্ব থাকবে, এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলো কোচের ইনস্ট্রাকশন বলেন, জি। আপনার ডার্ক আউট থেকে তারা আমাকে চিল্লাই চিল্লাই বলতেছিল, ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো আমি জাস্ট সেটুকুই ফলো করছি। আর ওরা যেহেতু প্রতিপক্ষ যেহেতু শক্তিশালী ছিল, যেহেতু ওরা আমাদেরকে গ্রুপ পর্বে 2-1 গোলে হারিয়েছিল, জি তো ওরা অনেকটাই কনফিডেন্স ছিল তাদের বেশি অনেকটাই, যে আসলে তারা আমাদেরকে সহজভাবে নিয়েছিল আর কি। তো আমরা তাদের এই জায়গাতেই আমরা আর কি সুযোগটা নিয়েছি, যে জি জি। ইনশাআল্লাহ টিমের প্রত্যেক প্লেয়ার তাদের নিজ নিজ জায়গা থেকে এবং খুব একটা অসাধারণভাবে আপনারা পুরোটা সময়ে খেলেছেন। আপনি যেটা বলছিলেন যে প্রথম ম্যাচে আসলে নেপালের সাথেই আপনারা 2-1 গোলে হেরেছিলেন, যার কারণে গ্রুপ রানার্স আপ হয়ে তারপরে সেমিফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন আপনারা। এই যে প্রথমে হারলেন স্বাগতিকদের কাছে, এরপর সেই স্বাগতিকদের সাথে আবার ফাইনালের শিরোপা লড়াই, ম্যাচ শুরুর আগে সবার মাথায় আসলে কি চলছিল আপনাদের? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার, আমরা যখন ফার্স্ট ম্যাচটা হারি, তো ওই ম্যাচটাতে আমাদের ইন্ডিভিজুয়ালি আমার বলেন, আমার ডিফেন্স লাইন বলেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারের সাম মিস্টেকের কারণে আমরা 2টা গোল খুব কম সময়ের মধ্যে জি কনসিড করছিলাম। তো ওই সময় আমরা ওই ম্যাচটা থেকে এটুকুই শিখছি, বা আমরা ওই ম্যাচটা থেকে আর্ন করছি, যে আসলে তাদের উইক সাইড এবং স্ট্রং সাইড গুলো আমরা করতে পারছি আর কি, আপনার ভালোভাবে স্টাডি নোট করতে করতে পারছি, পেরেছেন, জি স্টাডি করতে পারছি। এটা আমাদের খুব প্লাস পয়েন্ট ছিল। আমাদের কোচ মাতুল হক স্যার বলছিল যে আমরা ওদের যে এই ম্যাচটা হারের পর আমরা যতটুকু মানে নোট করতে পারছি, সেটুকু উনি আমাদের ক্লাস করাইছেন এবং মাঠে দেখাইছেন যে এই জিনিসটা এই ম্যাচে ছিল এদের, নেক্সট ম্যাচে যাতে আমরা ফাইনালি এই ম্যাচে যাতে ওই জিনিসটা করতে না দিই তাদেরকে। জি। তো একদম ওই জিনিসটা অসাধারণ, আমরা স্যারের অসাধারণভাবে প্ল্যানিং এর এক্সিকিউশনও হয়েছে। আমি দেখতে পাচ্ছি দুজনই আসলে নেপাল থেকে ফিরে আপনারা ঘরে ফিরেছেন। বাড়িতে ফেরার পরে আসলে অনুভূতিটা কেমন, কেমন পরিবারের সাথে কেমন সময় কাটছে নোভা? সত্যি বলতে খুবই অসাধারণ কাটছে। আর এখানে বাসায় আসার পরে আমার বাসার গার্জিয়ান এন্ড ফ্রেন্ড সার্কেল, আদারওয়াইজ যারা আছে, সবাই আমাকে অনেক খুশি করতেছে, খুব ভালো ভালো পজিটিভলি কথা বলতেছে। তো এগুলা আমাকে অনেক মানে ভালো লাগতেছে। আমার এগুলো আমার সামনে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। মানে বাসায় কি সবাই হচ্ছে কি ঘরের ছেলে হিসেবে কি যত্নাত্তি করছেন, নাকি এখন একটু সুপারস্টার ট্রিটমেন্ট পাচ্ছেন? কারণ বাংলাদেশে নিঃসন্দেহে আপনারা এখন সুপারস্টার। আসলে আমি কখনোই নিজেকে সুপারস্টার মনে করি না। আমি সবসময় নিজেকে এক জায়গায় রেখে দেখতেছি। বাকিটা আল্লাহ ভরসা, কোথায় যাবো বা কোথায় খেলবো, কোথায় থাকি না থাকি, এটা পুরোটাই আল্লাহর ব্যাপার। এখন উনি আমাকে কোথায় রাখতেছে না রাখতেছে এটা আমি বলতে পারতেছি না। তো আর বাসায় আসার পরে সবাই আমাকে অনেক ভালো পজিটিভলি কথা বলতে, সবাই অনেক ভালো ভালো কথা বলছে যে ভালো খেলছি, টিম ওয়ার্ক করছে, আমার সবাই ভালো লাগতেছে অনেক। অসাধারণ। পিয়াস এবং দুঃখু, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনাদেরকে অনেক অভিনন্দন। আমরা সবাই আশা করব ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলেও আপনারা এভাবে আমাদেরকে গর্বিত করবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
দর্শক যুক্ত ছিলেন বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-20 দলের চ্যাম্পিয়ন দলের দুজন সদস্য। ইশতিয়াক আহমেদ, অসাধারণ গর্বের একটা মুহূর্ত আমরা দেখছিলাম, খুবই অল্প সময়ের মাঝে আসলে তারা আমাদের দেশের জন্য গর্ব নিয়ে আসছেন। সেকেন্দারি আপনার কাছে একটা প্রশ্ন আগে আমি করতে চাই, ইশতিয়াক ভাইয়ের কাছে যাব। আমাদের বয়সভিত্তিক দলগুলোতে, ফুটবল দলগুলোতে আমরা যতটা সফল হই, জাতীয় দলগুলোতে, জাতীয় দলে যাওয়ার সময় ওভাবে আমরা ফুটবলের দিকটা যদি বেশি দেখি, সেই সফলতাটা সেই খেলোয়াড়গুলোকে আমরা ঠিকভাবে পারফর্ম করতে দেখি না। এটা কেন হয়? দেখুন, এখানে যদি আমি ফ্যাক্ট বলি, ফ্যাক্টটা হলো যে এখানে আমাদের এখানে বয়সটা মেনটেন করা হয় না। আমার কাছে যেটুকু মনে আমি অবজার্ভ করে, এবং আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম যখন, তখন আমার বয়স 3 বছর কমিয়ে ইয়ুথ খেলার জন্য আমার সার্টিফিকেটে এরকম করা হয়েছে। আই ওয়াজ হকি প্লেয়ার, সো বিএসপিতে ছিলাম। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে এই যে আমরা যে ওভারেজ যে খেলছি, ওভারেজে আমাদের চেহারার কারণে বা শারীরিক গড়নের কারণে বয়সটা বোঝা যায় না। যে ইউরোপের ছেলেদের বা অন্য দেশের ছেলেদের যেটা বোঝা যায়, চাইনিজ বা আমাদের বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় অ্যাডভান্টেজ পাই যে 17-র ছেলেটা হয়তো 20-এর ছেলে খেলে, হ্যাঁ 19-এর ছেলেটা হয়তো 22-এর ছেলে খেলে। তো এই খেলার ফলে যে 3 বছরের যে গ্যাপ, এখানে তারা তাদের শারীরিক সক্ষমতার কারণে অনেক বেশি বেটার পারফরমেন্স দিতে পারে। এবং সেই যদিও আমাদের এই লেভেলটা আবার দক্ষিণ এশিয়ার মধ্যে, আমরা এশিয়ান লেভেল কিংবা যদি আমরা ইউরোপ লেভেলে চিন্তা করি, সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারি না। তো আমি তারপরের লেভেল যে এই যে আপনার বয়সভিত্তিক দল এবং উঁচু লেভেল বা টপ লেভেল, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। একটা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে একটা শিশুর ক্লাস 10 পাস করা ছেলের সঙ্গে তুলনা করতে পারেন আপনি। এই ক্ষেত্রে যদি ধরেন আপনার 90 বাংলাদেশ, দেখভাল করাটার ক্ষেত্রে কমতি রয়ে যায় কি ফেডারেশনগুলো থেকে? দেখভালের বড় ব্যাপার যে এই বয়সে যখন আপনার একটা অ্যাচিভ করে ফেলে, আপনার 19-20 এই বয়সে যখন আপনি অ্যাচিভ করে ফেলবেন, এখানে আপনি বাইরের কেউ শেখাতে পারবে না, কোচ বা ফেডারেশন কেউ আপনাকে শেখাতে পারবে না। এই সময় থেকে কারেজটা হবে আপনার 100%। অর্থাৎ আমি এই লেভেল পর্যন্ত অ্যাচিভ করেছি, এখন আমাকে টপ লেভেলে যেতে হবে এবং সেটা আমাকে এশিয়ান লেভেলে প্লেয়ার হতে হবে। সেই চিন্তাটা আমাদের প্লেয়ারদের মধ্যে খুব কম থাকে, যে জিনিসটা আমাদের প্লেয়ারদের স্যাটিসফ্যাকশনটা খুব দ্রুত চলে আসে। যে আমি ন্যাশনাল টিমে খেলেছি, 2-4টা ম্যাচ খেললাম, লিগ খেলছি, পয়সা পাচ্ছি, এত পরিশ্রম করার কি দরকার। আমি সার্বিকভাবে এটা দেখেছি। আরেকটা বিষয় হলো যে উপর লেভেলে যে ট্রেনিংটা এবং সারা বছর ইন্টারন্যাশনাল গেম খেলার যে সুযোগটা দরকার পড়ে ফুটবল স্পেশালি, সেই গেমের অ্যাভেলেবিলিটি বা সুযোগ সুবিধাটা পর্যাপ্ত থাকে না। অর্থাৎ ম্যাচ আপনার ধরেন খুব কম থাকে, বছরে হয়তো 1-2টা ম্যাচ খেললেন, কিন্তু আপনার এই নিয়ম না। আপনার ফেডারেশন যদি ইন্টারন্যাশনাল গেম নাও থাকে, আপনার প্রদর্শনী ম্যাচ অন্তত 10-20টা খেলার মাঝে আসলে রাখাটা খুব জরুরি হয়। আমরা ফুটবল নিয়ে অনেক কথা বলছিলাম। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে ক্রিকেটে চলে আসবো। অসাধারণ পারফরমেন্স করেছে প্রথম টেস্টে বাংলাদেশ দল, এবং আনডাউটেডলি অসাধারণ আমি বলবো। সেকেন্ড টেস্টের প্রথম দিনটা আসলে বৃষ্টিতে ভেস্তে গেল। কি মনে হচ্ছে সেকেন্ড টেস্টে বাংলাদেশ পারফরমেন্স প্ল্যানিংটা কেমন হবে? প্রথম দিনটা যেহেতু খেলা মাঠেই গড়ালো না। এখন খেলা শুরু হওয়া দিয়ে কথা, খেলা কখন শুরু হয়, অবভিয়াসলি ইনিশিয়ালি বোঝাই যাচ্ছে যে উইকেটটা একটু ময়েস্ট থাকবে, উইকেট থেকে একটু সহায়তা পাবে। টিম অ্যানাউন্স করে নেই, আমার মনে হয় যে তাসকিনকে হয়তো বা নেবে। আই থিঙ্ক ওপেনিং ব্যাটিং কিংবা ওপেনিং বোলিং ফার্স্ট সেশনটাই, যেটাই ব্যাটিং করুক কিংবা বোলিং করুক, সেখানে একটু চড়া হয়ে খেলতে হবে। আই মিন ইউ হ্যাভ টু ডমিনেট দ্যাট সেশন, যেটা আমরা বোলিংয়ের ক্ষেত্রেও দেখেছি। যখন বাংলাদেশ বোলিং করেছে, আমরা খুব শিগগিরই 2-3টা উইকেট নিয়েছিলাম, এবং শুরুই হয়েছিল একটা অসাধারণ একটা ক্যাচ দিয়ে। তো সেখানেই নজরটা কেড়েছিল, সেখানেই আমার মনে হয় চাঙ্গা হয়েছিল ওই ক্যাচ ধরার পর থেকে। প্রথম টেস্টে পুরোটা ম্যাচে আমি বলবো বাংলাদেশের ফিল্ডিং দুর্দান্ত ফিল্ডিং ছিল, এক্সেপ্টিং পরের দিকে সেকেন্ড ইনিংসে মনে বাবর আজমের প্রথম বলের নকআউটে লিটন ধরতে পারেননি, আই থিংক না, যেটা ক্যাচ মিস করেছিল, পরে নাহিদ রানা তো ওকে বোল্ড মারলো। আমার মনে হয় যে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেই কম্প্রোমাইজ করা যাবে না এখানে। ইফ ইউ আর ওয়ান্টিং টু উইন এ টেস্ট ম্যাচ, স্পেশালি এরকম একটা শক্তিশালী প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তাদের দেশে, এখানে কোনো এরিয়াতে ছাড় দেওয়া তো প্রশ্নই আসে না। হাউ মাচ বেটার ইউ ক্যান ডু, ইউ ক্যান বি বেটার দেন ইন দ্য ফার্স্ট টেস্ট, সেটা লক্ষ্য রাখতে হবে। এবং আমার মনে হয় যে আমার মনে হয় তো যে ধারাবাহিকতার যে একটা কমতি সবসময় আমরা দেখেছি, ঘাটতি দেখেছি, হয়তোবা দে উইল ফিল দি ইম্পর্টেন্স অফ উইনিং দিস টেস্ট ম্যাচ। কারণ আগে আমরা নিউজিল্যান্ড এগেনস্টে দেখেছি, আমরা একাধিকবার ইন নিউজিল্যান্ড ইন বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখেছি, আমরা বেশ কয়েকটা সিরিজ
ফার্স্ট টেস্ট ম্যাচ জিতে সেকেন্ড টেস্ট ম্যাচ হেরে হয় ড্র করেছে নাহলে সিরিজ জিততে পারেনি, ইউনো। সো সচেতন থাকবে। আর এরকম একটা টেস্ট ম্যাচ মানে অর্জন করেছে জিতে, চারটে কথা না কিন্তু, ইউনো। এবং সো এইটা ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে যে উই ক্যানট অ্যাফোর্ড টু goof up in any manner at any stage of the বাংলাদেশ game. দলের যেটা সমস্যা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, ধারাবাহিকতাটা তারা ধরে রাখতে পারে না। এক্স্যাক্টলি, জি, সেটাই আমার মনে হয় যে সেই শিক্ষাটা হয়তো বা এই সেকেন্ড টেস্ট ম্যাচে তারা যেটা যেটা শিখেছে সেটা হয়তো বা চেষ্টা করে অনেকটাই চাঙা, পুরো দলই অনেকটা চাঙা আছে। সেকেন্ডারিলি আপনার কাছেও একই প্রশ্ন থাকবে। এই ম্যাচের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম ম্যাচে মুশফিকের যে ইনিংসটা ছিল বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিয়েছে। তো এই ম্যাচে আমরা যেটা বলছিলেন ভাইয়াও যে ধারাবাহিকতাটা খুব প্রয়োজন, সেই ক্ষেত্রে কার পারফরমেন্সের দিকে আপনি মনে হয় যে ক্রুশাল হতে পারে? আমি মনে করি কোনো একক পারফরমেন্স দিয়ে পুরো টিমকে আপনি লিড দিতে পারবেন না। আমাদের এরকম প্লেয়ার কিন্তু খুবই কম। মুশফিকুর রহমান আউটস্ট্যান্ডিং গেম খেলেছেন। এই মুশফিকের ব্যাটিংটাই যদি আপনার ধরেন যদি আরো একটু হতো, কম রানের হতো, স্কোরটা ধরেন 110 120-এ আপনার যদি ডিফারেন্ট সিনারি হয়ে যেতে পারতো, আমাদের কাছ থেকে ছুটেও যেতে পারতো। বাট মুশফিক প্লেড আউটস্ট্যান্ডিং গেম। আপনার যদি এই গেমটা আসলে জিতে গিয়েছে মুশফিক বলবো আমি, সবার আউটপুট আছে, কিন্তু মুশফিকের ওই বিগ ইনিংসটাই কিন্তু আপনার ফার্স্ট ইনিংসে লিড এনে দিয়েছে 117 রানের। এই 117ই কিন্তু আপনার গেমটাকে নিয়ে গেছে লাস্টে। বোলারদেরকে উজ্জীবিত করছে যে 100% ফিফথ দিতে গিয়ে আপনার ফ্রম বিগিনিং দে ওয়ার কি বল ভেরি রাফ অ্যান্ড টাফ ডেলিভারি দিয়েছে। সাকিবকে যে এগ্রেসিভ দেখেছি আমরা, মানে এইরকম এগ্রেসিভনেস কিন্তু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে দেখেছিলাম ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচে নানা রকম। তো সেরকম এরকম মোমেন্টগুলি কোনো কোনো প্লেয়ারকে চেঞ্জ করতে হয়, কিছু কিছু মাইন্ড গেম খেলতে হয়। ক্রিকেট গেম এন্ড স্পোর্টসই হলো মাইন্ড গেম, দলীয় গেম যেগুলো, সেটা মাইন্ড গেম। আপনার যদি একটু খালি মানসিকভাবে কাউকে প্লেয়ার অপোনেন্টকে একটু এবং একজনের ভালো পারফরম্যান্স থেকে আসলে সবাই উজ্জীবিত হয়ে যায়। একদমই তাই। প্রিয় দর্শক, আমাদের খেলার আড্ডায় একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণ পরেই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায়। আজকে আড্ডায় আমাদের সাথে আছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আড্ডা হচ্ছিল, শুরুতে আমরা বাংলাদেশের সফলতা নিয়ে কথা বলছিলাম। ইশতিয়াক আহমেদ, আজকে আমাদের খেলার আড্ডার একটি শিরোনাম আমরা ঠিক করেছি, দেশের বাইরে আসলে লাল সবুজের পতাকা উজ্জ্বল করছে খেলোয়াড়রা, কিন্তু আসলে দেশে চলছে কি? আর যদি প্রিসাইসলি আমি জিজ্ঞেস করি, বিসিবিতে চলছে কি? বিসিবির পরিবর্তনের মাধ্যমে আমরা যা কিছু শুনতে পাচ্ছি, যা কিছু ঘটছে, আসলে কি হচ্ছে? নতুন চেঞ্জেস অবভিয়াসলি দেশেই তো নতুন চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা নতুন নতুন রিফর্মস বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ক্ষেত্রে, সেটা বিসিবিও এটার বাইরে না। বিসিবিতেও কিছু কিছু মানে চেঞ্জেস এসছে, আরও চেঞ্জেস আমরা আশা করছি। তো এই চেঞ্জের মাধ্যমে আমরা একদিনে কিন্তু সব রেজাল্ট পেয়ে যাব না, একদমই না। জি, সো এখানে কিছু ডিসিপ্লিন আনার চেষ্টা হচ্ছে, যে কিছু অরাজকতা ছিল, অনেকে বলে অনেক কারাপশন ছিল, আমার মনে হয় অনেক রং ডুইংস ছিল। ক্রিকেট যেভাবে অ্যাডমিনিস্ট্রেট করার কথা ছিল সেভাবে হয়নি, সেটা তো হয়নি, সেটা আমরা যারা ক্রিকেট ফলো করি বুঝি। অবভিয়াসলি ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ক্রিকেট যেভাবে চলা কথা ছিল সেভাবে আসলে চলে। তো আমার মনে হয় যে যারা নতুন তো এখানে এসছে বেসিক্যালি দুজন, ফারুক এবং ফাহিম। ফাহিমের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট বোর্ডে, তার সারা জীবন সে ক্রিকেট বোর্ডেই ছিল, হি নোজ দি ইনস অ্যান্ড আউটস অফ what goes on in cricket board. Farooq has always been vocal. আমার মনে হয় যে তারা দুজন it's a team work. See, এরা দুজন এসে যে আমাদের প্রথমবারের মতো একজন খেলোয়াড় তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন, এটা অবশ্যই বড় একটা বিষয় বাংলাদেশ ক্রিকেটের জন্য। কিন্তু যা কিছু তথ্য আমরা জানতে পাচ্ছি সাবেক সভাপতির আমলে যা কিছু হয়েছে, যেমন বোর্ড সভাটা হলো, গতকালই হয়েছে একটি বোর্ড সভা, সেখানে 25টা চেয়ারের মাঝে 14টা চেয়ারই খালি ছিল। তো রাজনীতিটা কি আসলে এতটাই ক্রিকেট বোর্ডে বা সংযুক্ত হয়ে গিয়েছিল? মানে এটা কি আসলে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে অশনি সংকেত ছিল নাকি? সেখান থেকে আমরা আসলে কত তাড়াতাড়ি বের হয়ে চলে আসতে পারি? আমরা যদি প্রথম থেকে যদি দেখি, রাজনীতি আসার থেকে বেশি আমি বলবো যখন যে সরকার, তখন সে সরকারের একটা প্রভাব সবসময় থাকে।
আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সরকারের প্রভাব, বিএনপি সময় বিএনপি সরকারের প্রভাব, যারা ক্রিকেট বোর্ডে ডিরেক্টর মেম্বার হিসাবে আসেন কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবটা থাকে। আমি ঠিক বলবো না যে এটা ডাইরেক্টলি পলিটিক্যাল কোনো একটা অর্গানাইজেশন, বাট একটা পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স থাকে, যে কারণে আমার মনে হয় যে একদলীয় একটা ব্যাপার স্যাপার চলে আসে বিসিবিতে, এবং সেই পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের কারণে আমার মনে হয় যে দেখা যায় মোর অফটেন দেন নট যে সবসময় যারা যোগ্য না অনেকে তারাও আসেন, এবং নতুন নতুন আসার লোকজন আসার সেই সম্ভাবনা থাকে না। আবার যে ইলেকশন যে প্রক্রিয়া হয় সেখানেও তাদের একটা আমার মনে হয় সেখানেও প্রভাব বিস্তার করা হয়, যেই জন্য কোনো সময় আমরা বলি যে ডেমোক্রেটিক ওয়েতে হওয়া উচিত, বাট এটা আমি তো মনে করি না ডেমোক্রেটিক ওয়ে মোটেও না, বিকজ হিয়ার ইউ আর অলসো ডিকটেটিং টার্মস অ্যাজ টু হু ইউ মেক কাউন্সিলর, হু আর দ্য ওয়ান্স যে কাউন্সিলর, যে কাদেরকে ভোট দেবে, এটা আমরা নিজেরা বসে বসে এখানে আমরা নিজেরাই গুটি চালি, ইউনো, বাট উই আর সেইং দ্যাট ইটস এ ডেমোক্রেটিক প্রসেস। তো এই জিনিসটা আমার মনে হয় যে ইভেন দো হয়তো বা constitutionally they are doing the right thing, but doing the right thing the wrong way, and not doing the wrong thing the right way. So সেই জিনিসটা আমার মনে হয় যে পরিবর্তন আসতে হবে। এখন যে মেজাজে যে খেয়ালে এই সরকার পরিবর্তন আনার চেষ্টা করছে, সেটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি সেটা পালন করা হয়, আমার মনে হয় যে ভালো না হয়ে পারে না। সেকেন্দার আলী, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, অনেক কিছু সাক্ষী আমি বলবো আপনি দেখছেন, সরেজমিনে দেখছেন, কাগজে কলমে সেটা তুলে ধরেছেন। আপনার কি মনে হয় পরিবর্তনটা কি আসবে? ডেফিনেটলি পরিবর্তন আসবে। আপনার একটু যদি প্রিভিয়াস থেকে বলি যে কোনো সরকার যদি আসলে একটা রাষ্ট্রের মানে জাকিয়ে বসে দীর্ঘ সময় ধরে যদি থাকে, তাহলে তিনি যেমন বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সংবিধানের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলছিল, তো সেই জায়গায় কিন্তু ক্রিকেট বোর্ডেও নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে ফেলছিল। ফলে কেউ যদি কাজ করার আগ্রহ প্রকাশ করতো, সেই জায়গায় কিন্তু কেউ কাজ করার সুযোগ পায়নি, আসতে দেয়নি। কাউন্সিলরদেরকে তারা কুক্ষিগত করে রেখেছে, সমস্ত ভোট তাদের হাতে থাকতে হবে, সমস্ত ক্লাবসের অধিকারী তাদের হতে হবে। এরকম করতে করতে যেটা হয়েছে দমন পীড়নের মধ্যে চলে গেছে। ক্রিকেটারদের ভালো সুযোগ দেওয়া, সিনিয়র ক্রিকেটার ওনাদের মতো যদি ইস্তেক ভাইদের মতো মানুষকে ওখানে ডাকতেন এবং কিছু কিছু টেকনিক্যাল জায়গায় ওনাদের বসাতেন এবং ফ্রিডম দিতেন, তাহলে ক্রিকেট কিন্তু আরও বেটার প্লেসে থাকতে পারতো। আমাদের এখন এই 2023-তে আমরা যে অবস্থান 7-8-এর মধ্যে থেকে আমরা বিশ্বকাপটা শেষ করতাম না। পরিবর্তনে যেটা বললেন, আমি পরিবর্তনের সবচেয়ে বড় পরিবর্তনটা হয়ে গেছে অলরেডি। ফারুক আহমেদ যখন সভাপতি হয়েছেন, তার মধ্য দিয়ে পরিবর্তনটা সূচিত হয়েছে। নাজমুল ফাহিম তিনি নর্মালি যদি ইলেকশন হতেন তাহলে কোনোভাবে আসতে পারতেন না। তাদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটই তাদেরকে শেষ করে দিত। আরেকটু ইন্টারাপ্ট করি, মানে এই সিন্ডিকেট নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, অনেক কিছুই আমরা জানতে পারছি। গতকাল ফারুক আহমেদই বলছিলেন, আসলে পূর্বাচলের স্টেডিয়ামটার কথা বলছিলেন, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কথা বলছিলেন। গত 4 বছর আগে স্টেডিয়ামটা সম্ভবত তৈরি করার জন্য নির্দেশনা আসে, কিন্তু 4 বছরের মাঝে একটি ইটও এখনো গাঁথুনি হয়নি। এটা আসলে কেন? এটার কারণ হলো যে আপনার যে ফিনান্সিয়াল একটা মডেল, এটা তো নর্মালি আমাদেরকে যে ভাইবটা দেওয়া হয়েছে যে বিসিবির টাকায় নিজস্ব অর্থায়নে এই স্টেডিয়ামটা করা হবে, সেক্ষেত্রে আপনার বিসিবির ফান্ড কত? 900 কোটি, 1000 কোটি। তো 1000 কোটি টাকা দিয়ে তো আপনার স্টেডিয়াম হবে না। এরকম একটা স্টেডিয়াম বানাতে গেলে 2500 কোটি টাকা লাগবে বর্তমান বাস্তবতায়। এটা যদি আপনার ডলারের দাম যদি আরও বেড়ে যায়, তাহলে সেই টাকা 3000 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার ডিজাইনের কারণে, যে ডিজাইনটা করেছে এইটার কারণেই অনেক বেশি টাকা লাগছে। তো এখানে ক্লাব হবে, অনেক কিছু হবে, অনেক ব্লা ব্লা ব্লা। তো অনেক বড় প্ল্যান ছিল, স্বল্প পুঁজি নিয়ে। রাইট, স্বল্প পুঁজি নিয়ে। আরেকটা ব্যাপার হলো যে এইরকম দেশে যখন আপনি এরকম একটা স্টেডিয়াম বানাতে যাবেন, এরকম একটা কমপ্লেক্স বানাতে যাবেন, সেক্ষেত্রে অনেকগুলো ধাপ পেরোতে হয়। এই ধাপ পেরোনোর জন্য প্রথমে তারা কনসালটেন্ট নিয়োগ করেছে, তারা দেখেছেন, ডিজাইন পাস করেছেন, সব কিছু করার পরে এখন যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখনই তো সব কিছু চেঞ্জ হয়ে গেল, দেশের সরকার পরিবর্তন হলো। তো এই পরিবর্তনের যেটা বললেন, এটা সাপে বড় হয়েছে বাংলাদেশের জন্য। যদি স্টেডিয়ামটা হাত দিত, তাহলে স্টেডিয়ামটা কোনোদিন হতো না। আমি যতটুকু বুঝি স্টেডিয়ামটা হতো না। ফলে ওই ডিজাইন
মানে অপরিণত একটা ডিজাইন থাকতো, লাস্টে কি হতো ভেঙে চুরে অন্যভাবে করতে গিয়ে লাস্টে দেখতে কিছুই হতো না। ফলে এখন নতুন করে ডিজাইনটা একটু পরিবর্তন করে হয়তো অনেক সুন্দর একটা স্টেডিয়াম আমাদেরকে প্রেজেন্ট করতে পারে। স্টেডিয়াম তৈরি করার থেকে তো যদি আমি বলি বাংলাদেশে আরো যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো তো অনেক দিন ধরেই আসলে অব্যবহৃত হয়ে আছে, সেগুলো কি আসলে আগে ঠিক করে তারপরে নতুন জায়গায় কাজ করাটা কি অ্যাবসলিউটলি আমি তো মনে করি যে আমাদের বগুড়াতে আছে, রাজশাহীতে আছে। আমরা এইটা প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে না করে বরং আমরা যদি এতদিনে ডিসেন্ট্রালাইজ যদি করতে পারতাম, ডিসেন্ট্রালাইজ করার উদ্দেশ্যটাই হতো ক্রিকেটটাকে ছড়ানো, ঢাকার বাইরে এটাকে প্রসার ঘটানোর জন্য। এবং সেখানে খেলাপটা কোথায়? অবভিয়াসলি আমাদের কিন্তু সব জায়গায় স্টেডিয়াম আছে, ঘরোয়া ক্রিকেটের ঝামেলাগুলোর সবার আগে যে কথাটা উঠে আসে যে আমাদের ফিল্ড নেই না, একেবারে আমি তো মনে করি বাজে কথা যথেষ্ট আমাদের রয়েছে। এবং এখানে যে আমরা টাকা পয়সা যেটা খরচ করতাম ওইটা না করে আমরা যদি বগুড়া, রাজশাহী, খুলনা, সিলেট তো আছেই ফ্যান্টাস্টিক আছে, বরিশাল, অনেক জায়গায় আছে, যশোর, আমরা এইগুলাকে বরং স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটিস ওখানে প্রত্যেকটাতে একাডেমি করা, এইটা আমার মনে হয় না প্রায়োরিটি হওয়া উচিত ছিল কোনো সময়। এখনও আমি মনে করি অ্যাজ এ ক্রিকেট লাভার, as somebody at least can claim to understand something, I do not think that it is a top priority at this point. তাহলে কিন্তু মানে দেখা যায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা যে উঠে আসছে না, কিংবা আমরা বলি যে খেলোয়াড়দেরকে আমরা নার্চার করতে পারছি না, আমার তো সেটাই আমাদের লক্ষ্য রাখা উচিত হবে। আসলে ভালো করলে ওখানে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে, শুরু করা, এখানে ওখানে ক্রিকেটের সুযোগ সুবিধা দেওয়া। আমরা সিলেটে যেরকম দেখেছি ওখানে উই হ্যাভ ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্টস। মিরপুর, খালি মিরপুরেই শুধু খেলতে হবে? আরে বগুড়াতে একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম রয়েছে, আমাদের খুলনাতে রয়েছে, রাজশাহীতে রয়েছে, আমরা সেখানে একাডেমিও বিল্ড আপ করি না কেন? তো সেইগুলো না করে আমরা মনে হয় অযথা যেখানে না করলেও পারতাম সেখানে করছি। বাট আমার মনে হয় যে এই নতুন বোর্ড যদি এই লাইনে চিন্তা ভাবনা করে, সো দ্যাট ইউ স্প্রেড দ্য গেম আউট অফ ঢাকা। আমাদের যে এত ট্যালেন্টস রয়েছে, আমরা যে আজকে বাংলাদেশের যারা খেলছে, আমাদের তো ঢাকার তো কেউ না, সব কিন্তু ঢাকার বাইরের। সো ঢাকার বাইরে আমাদের হোল অফ বাংলাদেশে আমাদের ট্যালেন্টস রয়েছে, তাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা না করে দিতে পারি, দুঃখজনক। টেস্ট ক্রিকেটিং নেশন, উই আর অনলি বেসড ইন ঢাকা, এটা হতে পারে না। এবং সেখানের আসলে পিচ নিয়েও অনেক বেশি কথা আছে, অনেকগুলো ঝামেলা আসলে একসাথে আমাদের সামনে উঠে চলে আসছে। কি কি ঝামেলা ছিল, অনেক কথা আছে, আরও অনেক কথা নিয়ে, অনেক ইস্যু নিয়ে আসলে কথা বলবো। কিন্তু প্রিয় দর্শক, আমার আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, খুবই ছোট একটা বিরতি নিব, সাথেই থাকবেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফরচুন শু প্রেজেন্স খেলার আড্ডায়। আজকে আমাদের সাথে আড্ডায় আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইশতিয়াক আহমেদ এবং সিনিয়র জার্নালিস্ট সেকান্দার আলী। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ দলের বাংলাদেশ ক্রিকেটের বিসিবি বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে কথা হচ্ছিল। বর্তমান অবস্থায়, বর্তমান পরিস্থিতিতে যে একটা ইস্যু নিয়ে সবথেকে বেশি কথা হচ্ছে ইশতিয়াক আহমেদ, সেটা হচ্ছে চান্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে তারা খেলতে যাচ্ছে, এমন একটা অবস্থায় হেড কোচ পরিবর্তন করাটা, কিংবা এটা পরিবর্তন হলে বাংলাদেশের জন্য আসলে কি ভালো হতে যাচ্ছে নাকি মন্দ হতে যাচ্ছে যদি এমন ডিসিশন নেওয়া হয়? প্রথমত আমাদেরকে দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে যে হাথুরু সিং এর কন্ট্রিবিউশন এখন পর্যন্ত। আমরা লেট আস নট ওয়ারি টু মাচ অ্যাবাউট চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা কাকে কোচ রাখি না রাখি, কিছুক্ষণ আগে সিকান্দারও বলছিল, বাট আমি সিকান্দারের সাথে এখানে একটু দ্বিমত করে, আমরা অন দ্য বেসিস আওয়ার কিছুক্ষণ আগেকার ডিসকাশনে, যে চ্যাম্পিয়ন্স ট্রফির আই থিঙ্ক ইউ ওয়ার সেইং যে হাথুরু সিংকে না সরালে হয় or something like that. But I think যে সে কতখানি আমাদের জন্য করতে পেরেছে, for the amount of money we have invested on this guy, what is the returns we have got from him? Zero. এই যে এখন হঠাৎ করে আমরা একটু রিল্যাক্স ফিল করছি বিকজ দ্য টিম হ্যাজ প্লেড ওয়েল, সামহাউ দি আদার একটু আমরা হাথুরু সিং ক্রেডিট দেওয়ার চেষ্টা, মানে না চাইলেও দেওয়ার একটা আমাদের ইয়ে থাকবে যে না ঠিক আছে একটু রিল্যাক্স হবে, হয়তো প্ল্যানিংটা ভালো হয়েছে। হি হ্যাজ নট ডান গুড ফর বাংলাদেশ ক্রিকেট। আমি মনে হয় রকিবুল ভাইকে মনে হয় বলতে শুনছিলাম, ওকে আমরা যে ঢাকার বাইরে পাঠিয়ে দিই, আমরা ওকে বিদায় করে দিলাম না, যতদিন আছে লেট আস মেক ইউজ অফ হিম। প্রোগ্রামে উনি কাজ I think that is exactly what we should do, but
immediately upon returning, I think Hathuru Singh should have nothing to do with the national team. জি। যদি আমাদেরকে আমাদের কোচ সালাউদ্দিনকে যদি নিতে হয় নিলাম, আর ফরেন কোচ যদি আমরা না নিয়ে পারি, let us try জি with Salahuddin till the Champions Trophy. জি কি আর হবে? আমরা কোনো খেলা জিতলাম না। আমরা তো যেভাবে পারফর্ম করেছি লাস্ট 2 ওয়ার্ল্ড কাপস, আই এম 100% শিওর উইল পারফর্ম আ লট বেটার in the coming Champions Trophy with no coach, or যদি হয় আমরা সালাউদ্দিনকে যদি দেই, Salahuddin will perform much better than any foreign coach. আমরা যদি ওয়ার্ল্ডের বেস্ট কোচও যদি আমরা নিয়ে আসি, ওয়ার্ল্ডের বেস্ট কোচ আমাদেরকে 3টা ম্যাচ যেতে হবে, সালাউদ্দিন 2টা ম্যাচ যেতে হবে। ডিফারেন্স কিন্তু এটা হবে, ডিফারেন্স কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স হবে না। সো আই থিঙ্ক অ্যাজ ফার এজ Hathuru Singh is concerned, immediately upon return, Hathuru Singh, thank you very much. You have done the world of good for Bangladesh cricket. We need you no more. You go to Noakhali, you go and sit there and do something good for the underage level, or if you want to go back, you can go back home, but we are not going to give you an extra money. আমরা যদি আমাদেরকে তাকে দিতে অসুবিধা হয়, আমরা কেনই বা তাকে কম্পেনসেশন দিব? জি ওয়াই? জি তুমি থাকো 2 বছর। দ্যাটস ওয়াই আই এম সেইং উই নিড টু সি হোয়াট হিজ কন্ট্রাক্ট সেজ, টার্মস অফ রেফারেন্স কি ছিল। যদি কন্ট্রাক্টে থাকে দ্যাট হি হ্যাজ টু লুক আফটার দি বাংলাদেশ other underage level cricket or other forms of cricket, let us engage him there. Not necessarily that আমাদেরকে তাকে রয়্যাল ট্রিটমেন্ট দিয়ে সবসময় বাংলাদেশ টিমের সাথেই রাখতে হবে, নো। আমরা তাকে ছাগলনাইয়াতে পাঠাতে হয়, তাহলে আমরা সেখানে তাকে পাঠালাম, অসুবিধা নেই। সেকান্দার ভাই, আপনি আসলে বিরতির সময় কথা হচ্ছিল হাতুরু সিংহের বিষয় নিয়েই, ইশতিয়াক ভাই যেটা বললেন যে এখন আসলে বাংলাদেশ দলের জন্য হাতুরু সিংহকে না থাকাটাই বাংলাদেশের জন্য মঙ্গল হবে, কিন্তু আপনি যেটা বলছিলেন, মিনহাজুল আবেদিন নান্নু কিন্তু আজকে সাংবাদিকদের সাথে বলছেন যে বড় একটা টুর্নামেন্টের আগে মনে হয় এত বড় একটা পরিবর্তন না করাটা ভালো হবে। আপনার কি মত? আমি মিনহাজুদ্দিন নানুর সঙ্গে আমি একমত এই কারণে যে আমি লাস্ট যেটা দেখেছি, রাসেল ডমিঙ্গোর কথা যদি আমি বলি, রাসেল ডমিঙ্গোকে যখন সরিয়ে দিয়ে আপনার হাতুরু সিংকে আনা হলো, সেটা ছিল একটা ভুল সিদ্ধান্ত আমার দৃষ্টিতে। ভুল সিদ্ধান্ত এই কারণে যে এই যে স্পেসগুলো, একটা দল, একটা কোচ একটা দলকে একটা প্যাটার্নে গড়ে তোলে এবং সেই প্যাটার্নকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা সময় লাগে। জাস্ট ওয়ান ডে বিশ্বকাপের আগে অনেকগুলি হিজিবিজি হয়ে গেছে বাংলাদেশের। সাকিব তামিমের অনেক কথাও আছে যে হিজিবিজিগুলো তৈরি করার পেছনে মাস্টার মাইন্ডটাও হয়তো বা হাতুরু সিংহ ছিলেন। নো, বিহাইন্ড দ্য কিছু ঘটনা ঘটেছে, যেটা হলো যে অনেকে জানে না, নাজমুল হাসান পাপনের কথা তো আমরা সবাই জানি। তিনি এই যে গেমগুলি হয়েছে এর মধ্যে সাকিবের কিছু ভূমিকা থাকতে পারে, রয়েছে সাকিবের, তার সঙ্গে নাজমুল হাসান পাপন যে গেমটা হয়েছে, নাজমুল হাসান পাপনের কোনোভাবেই দরকার ছিল না যে তামিমকে একটা সময়ে ফোন দিয়ে বলা যে তুমি ওপেনে না এই পজিশনে খেলবে না। এটা কোচ করবে, ডিসকাশন করবে। নাজমুল হাসান পাপন একবারের জন্য চান নাই সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে বন্ধুত্ব তৈরি হোক, ঘনিষ্ঠতা তৈরি হোক। কেন চান নাই? 2019 সালে যে আন্দোলন হয়েছিল সেখানে তামিম এবং সাকিব যৌথ ভূমিকা ছিল। সাকিব না আসা পর্যন্ত তারা আন্দোলনের মুভ করছিল। এই জিনিসগুলো পাপন ভালো করে জানতেন এবং আর একটা আন্দোলন হোক তার বিরুদ্ধে এবং পরিস্থিতি চেঞ্জ হোক, তিনি চেয়েছিলেন যে সরকারের মতো তিনিও দীর্ঘস্থায়ী দীর্ঘজীবী হবেন ক্রিকেটে। তো এইটা করতে গিয়ে যিনি ডুয়াল কন্টেন্ট পলিসি গেম খেলেছেন, অর্থাৎ দুজনের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্য তৃতীয় পক্ষ হাতুরু সিংকে বলছে তুমি কোনো কথা বলবে না। হাতুরু সিংহে তাকে কিছুই বলেন না, আমার যতটুকু জানা মতে। আমার দুজন প্লেয়ারের সঙ্গে কথা হয়েছে, কিন্তু নাজমুল হাসান পাপন এগুলি এই যে গেমটা খেলেছেন এই গেমের একটা কুফল পেয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপার হলো তামিম ইকবালকে আপনার ওই যে অস্থির না করলে, তামিম ইকবাল যদি ক্যাপ্টেন থাকতেন, রাসেল ডমিঙ্গো থাকলে কিন্তু তামিম ইকবাল ক্যাপ্টেন থাকতেন এবং তা সাকিব আল হাসানকে নিয়েই ভালো বিশ্বকাপ উপহার দিতেন। সেটা হয়নি এসব কারণে। তবে আমি মনে করি যে এখন যে সেট আপটা রয়েছে এখন বদলালে কী হবে আমার দৃষ্টিতে, সেটা হলো যে এই সিরিজের পরে ভারত সিরিজ, আপনার 14 তারিখে ভারতে যেতে হবে। ভারত সিরিজের ধরেন একটা ইম্প্যাক্ট পরে যদি এই হয়, সেটা নতুন কোচ আসলে তার বোঝার একটা ব্যাপার আছে, কি প্ল্যান করবে সে সিরিজ অবজার্ভ করবে। এটার পরেই সাউথ আফ্রিকা চলে আসবে আমাদের সেপ্টেম্বর অক্টোবরে, এখানে সিরিজ খেলবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওটার পরেই আপনি চলে যাবেন এই আপনার ওয়েস্ট ইন্ডিজে সেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। সো এই যে 3 মাসের মধ্যে যে আপনার 3টা সিরিজ, এই 3টা সিরিজ কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট সিরিজ আপনার জন্য। আপনি যেহেতু পাকিস্তানে জিতেছেন, ওদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছেন, আপনার 20টা পয়েন্ট রয়েছে, 24টা পয়েন্ট রয়েছে। এই 24 পয়েন্টের সঙ্গে যদি আরও কিছু পয়েন্ট পান তাহলে কিন্তু আমরা প্রথমবারের মতো একটা গ্রেড আপ করবো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। সো এইসব জায়গায় কোনো সময়
অনেক কিছু বিষ হজম করতে হয়। আমার কাছে মনে হয় এই সময়টা চলে আসছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি তো আপনার ফেব্রুয়ারি পর্যন্ত তার চুক্তি, তো দয়া করে আমার মনে হয় যদি তারা এরকম সময়টা পার করে দেয়, তাকে মনিটর করে একটা লোকাল কোচ ঢুকিয়ে দিতে পারে, বাংলাদেশে খুব খরচ হবে না, একজন লোকাল কোচ দিয়ে তাকে যেন হেল্প করে, হাতুর সিংহের সঙ্গে ওপেন কথা বলে, ভাই তোমার সঙ্গে আমি এই ডিসকাসে যাচ্ছি, তুমি এই সময়টা তুমি পাবে। দেশীয় কোচ নিয়ে আসলে কথা হচ্ছিল, দেশীয় কোচদের নিয়ে আমরা যেটা অনেক সময় বিভিন্ন মহল থেকে শুনেছি যে বাংলাদেশের প্লেয়াররা বিদেশি কোচদের সাথে যতটা হচ্ছে গিয়ে ওনাদের প্ল্যানিংটা শোনেন, দেশীয় কোচদেরকে অতটা হয়তো বা তাদের কথা শোনেন না। ইশতিয়াক আহমেদ, আপনার এটার সাথে কি মতামত? হঠাৎ করে হেড কোচ হিসেবে যদি আমরা দেশীয় কোচদের নেই, বাংলাদেশের ক্রিকেটাররা কি সবাই কি অ্যাডাপ্ট করতে পারবেন, কিংবা দেশীয় কোচরা আসলে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে কোচিং করানোর জন্য কতটুকুন আসলে স্কিলড? না, আমি মনে করি যে যদি আমরা দায়িত্ব না দেই, যে সুযোগ যদি না দেই দেশীয় কোচকে, যদি যারা অলরেডি স্বীকৃতি লাভ করেছে, বিভিন্ন বিদেশি প্লেয়াররা তাদেরকে স্বীকৃতি জানিয়েছে, দে হ্যাভ রেকগনাইজড সালাউদ্দিন অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করি, এবং সালাউদ্দিন, যদি আমি সালাউদ্দিনের নাম বিশেষ করে উল্লেখ করছি এই জন্য যে আদৌ যদি আমাদের লোকাল কোচ যদি কাউকে অ্যাপয়েন্ট করতে হয়, আই থিঙ্ক দ্যাট দি অনলি নেম দ্যাট ইজ মেনশনড ইজ সালাউদ্দিনস। তো সালাউদ্দিন অলরেডি এই যেসব প্লেয়ার ন্যাশনাল টিমে যারা আছে সবার সাথে তার একটা আই এম শিওর 1-to-1 কোয়েশন হয়েছে, এবং কোচিং দিস টিম, বাংলাদেশ টিম, আই ডোন্ট থিঙ্ক উইল বি এ রকেট সায়েন্স যে সালাউদ্দিন নিয়ে যদি দায়িত্বটা নিয়ে নেয় খুব যে একটা খারাপ করবে, কিংবা অন্য কোনো বিদেশি কোচ আনলে আমরা কি চ্যাম্পিয়ন হয়ে যাব? যদি চ্যাম্পিয়ন যদি হওয়ার মতো যোগ্যতা রাখে, সালাউদ্দিনও সেই চ্যাম্পিয়ন করাই দিতে পারবে। সো আই থিঙ্ক দ্যাট টাইম হ্যাজ নাও কাম দ্যাট উই শুড চেঞ্জ আওয়ার মাইন্ডসেট। আমাদেরকে সুযোগ দিতে হবে, and we have to take a chance. And I think the best chance now is ঠিক আছে, Champions Trophy is just down the corner. So why not give him this responsibility and let us try him out, let us see যে how he does. তো আমি যদি তাকে দায়িত্বই না দেই, সবসময় সেই ভয় থাকি and over reliant on foreign coaches, আমার মনে হয় যে আমরা বেশি আগাবো না, নিজেদেরকে আমরা আসলে নিজেকে অনেকটা পিছিয়ে রাখছি। অনেক অনেক ধন্যবাদ ইশতিয়াক আহমেদ এবং সেকান্দার আলী, অনেক ভালো একটা আড্ডা হয়েছে আমি বলবো। আমাদের সাথে ফুটবল এবং ক্রিকেটের ভালো কিছু দিন যাচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, আশা করব এই ভালো দিনগুলো ভবিষ্যতেও থাকবে। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফরচুন শু খেলার আড্ডায় এই ছিল আজকের মতো। আবারও দেখা হবে শুক্রবার রাত 10টায়। সাথেই থাকুন ডিবিসি।